সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একের পর এক থাপ্পড় খাচ্ছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে। বাংলাদেশের সেনাবাহিনীর নামের আগে দেশপ্রেমিক বলে একটি বিশেষণ ব্যবহার চলে আসছে বহু বছর ধরে, কিন্তু গত 15-16 মাস ধরে এই দেশপ্রেমিকদের এবং বিশেষ করে সেনাপ্রধানের দেশপ্রেমের নমুনা দেখে এই বিশেষণটি আর ব্যবহার করা যাবে কিনা ভবিষ্যতে, সেটা নিয়ে বড়সড় প্রশ্ন তোলা যেতেই পারে। এখনকার আলোচনা এই বিষয়টি নিয়ে। কেন সে কথা বলি। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 2025 সালের মে মাসে প্রকাশ্যে যে 3টি উচ্চকণ্ঠ দাবি করেছিলেন সেগুলো হলো, ডিসেম্বর 2025-এর মধ্যে নির্বাচন চাই, 1 নম্বর। 2 নম্বর, নির্বাচিত সরকারি কেবল চট্টগ্রাম বন্দর লিজ বা মানবিক করিডোরের মতো নীতিগত সিদ্ধান্ত নিতে পারে। এবং 3 নম্বর, সরকারের এসব ক্ষেত্রে সব সিদ্ধান্তের পূর্ণ তথ্য সামরিক বাহিনীকে জানিয়ে রাখতে হবে। কারণ এই সেনাবাহিনী তো মোহাম্মদ ইউনূসকে এবং নতুন সরকারকে ক্ষমতায় বসিয়েছিল, তাই সেনাবাহিনীকে অন্ধকারে রেখে কোনো সিদ্ধান্ত নেওয়া চলবে না। এই 3টি দাবি বা হুমকির একটিও মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার মানেনি। তবুও নভেম্বর 2025 পর্যন্ত ওয়াকার নিজের আগের কঠোর ভাষার পুনরাবৃত্তি আর করেননি, কোনো চ্যালেঞ্জ দেননি এবং এপিএম টার্মিনালস, মেডলগ এসে এর সঙ্গে বন্দর চুক্তি সই হয়ে যাওয়া, ডিপি ওয়ার্ল্ড নিয়ে সরকারের ডিসেম্বরে চূড়ান্ত সিদ্ধান্ত করার পরিকল্পনা, এসব নিয়ে প্রকাশ্য প্রতিবাদ বা আপত্তি জানানো তো দূরের কথা, মৌনং সম্মতি লক্ষণং নীতি অনুসরণ করে বিরোধিতা তো দূরের কথা, উল্টে সরকারের সব সিদ্ধান্তে নীরব এবং কখনো কখনো সরব সমর্থন দিয়ে যাচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামান। তার বর্তমান অবস্থা দেখে এটা না মেনে উপায় নেই যে হয় তিনি চাপের কাছে মাথা নুইয়েছেন, কিংবা সোজা কথায় ঘুষ খেয়ে চুপ হয়ে গেছেন, কিংবা পুরনো পাপ তাকে তাড়া করে বেড়াচ্ছে, সেই ভয়ে মুখে কুলুপ। কার চাপ, কেন চাপ, কি তার পুরনো পাপ, সে নিয়ে কথা বলবো। তবে তার আগে যে দাবিগুলো নিয়ে তিনি কমাস আগে খুব হুমকি ধমকি দিয়েছেন, সেই দাবিগুলো বর্তমানে কি অবস্থায় আছে একবার দেখে নেওয়া যাক। আমি অনেকদিন ধরেই বলছি, ওয়াকার আসলে দেশের বিবেক নন, তিনি পুরোপুরি যাত্রাপালার বিবেক। তিনি পালার বা নাটকের প্রয়োজনে মাঝে মাঝে বিবেকের ভূমিকায় নামেন, খুব জ্ঞানের কথা বলেন, এর কোনোটাই তার বিশ্বাসের কথা নয়। তিনি শুধু নাট্যকারের স্ক্রিপ্ট অনুসরণ করে মঞ্চে আসেন, ভাষণ দেন, তারপর গ্রিন রুমে গিয়ে ঘুমিয়ে পড়েন। সে ঘুম কুম্ভকর্ণের ঘুম বললেও অত্যুক্তি হবে না। তার এই নীরবতা, ঘুমিয়ে পড়া, হঠাৎ জেগে ওঠা এবং হুমকি ধমকি দিয়ে তারপর চুপ করে থাকার রাজনীতি নিয়ে বাংলাদেশের রাজনৈতিক পর্যবেক্ষক, বুদ্ধিজীবী এবং জনমানসে সেনাবাহিনীর প্রাতিষ্ঠানিক বিশ্বাসযোগ্যতা, যাকে বলা হয় ইনস্টিটিউশনাল ক্রেডিবিলিটি, ও তার ব্যক্তিগত ভাবমূর্তি নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে সেনাবাহিনীর ভূমিকা কি আসলে, সেটা নিয়ে। কি কি দাবি করেছিলেন ওয়াকার এবং কি হয়েছে বাস্তবে, আসুন একটু বিশদে দেখা যাক। 1, ডিসেম্বর 2025-এর মধ্যে নির্বাচন। এটা তিনি কবে বলেছেন? 2025-এর 21শে মে ঢাকার সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেসে তিনি ওয়াকার জোরালো ভাষায় বলেন, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা দরকার, এটা কেবল নির্বাচিত সরকারই আনতে পারে, কোনো অনির্বাচিত ডিসিশন মেকার নয়। তিনি ডিসেম্বর 2025-এর মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের একটা আলটিমেটাম দেন।
তিনি স্পষ্ট করেন সেনাবাহিনীর স্থিতিশীলতা ফেরাতে ব্যারাক থেকে বেরিয়েছে, কিন্তু নির্বাচিত সরকার আসার পরেই আবার ফিরে যাবে ব্যারাকে। এই দাবির বর্তমান বাস্তবতাটা কি? অন্তর্বর্তী সরকার এখনো এই আজকে 24 নভেম্বর, এই 25 নভেম্বর আজকের দিনেও মোহাম্মদ ইউনূস বারবার কোন নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ তার সরকার কিংবা নির্বাচন কমিশন ঘোষণা করেনি। মোহাম্মদ ইউনূস বারবার টাইম লাইন ডিসেম্বর 2025 থেকে জুন 2026 পর্যন্ত বাড়াচ্ছেন। কখনো বলছেন দেশের অনেকেই নাকি চাইছে আরো 50 বছর এই শাসন থাক। এবং সাম্প্রতিকতম ঘোষণা হলো রমজান ফেব্রুয়ারি 2026 আগে প্রস্তুতি সম্পন্ন করার টার্গেট তিনি দিয়েছেন। বিএনপি, বামজোট প্রভৃতি দল ডিসেম্বর ডেডলাইনের বিষয়ে চাপ দিচ্ছে, কিন্তু সরকার সংস্কার ও ট্রায়ালের যুক্তি দিয়ে ডিলে করছে। নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে কোনো কথা নেই। ইউনূসের কথা শুনে মনে হয় সেনার ডিসেম্বর টাইম লাইনকে ইউনূস সাহেব থোড়াই কেয়ার করেন। লক্ষণীয় যে এসব সত্ত্বেও ওয়াকার কিন্তু চুপ মেরে গেছেন, একটি কথাও তিনি আর বলছেন না। মে মাসের পর বেশ কয়েকবার ওয়াকার সিভিল লিডারশিপ মিটিং হয়েছে, কিন্তু প্রকাশ্যে আর ওয়াকার ওই ডিসেম্বর ডেডলাইন নিয়ে একটা কথাও বলেননি। বরং মের শেষ সপ্তাহে সামরিক নেতৃত্ব একটি প্রেস ব্রিফিং এ বলেছে সেনাবাহিনী ও সরকার একসাথে কাজ করছে, কোনো দ্বন্দ্ব নেই। এর বিরোধিতাও কিন্তু সেনার তরফ থেকে করা হয়নি। নভেম্বরে ইউনূস সরকার ও 3 বাহিনী প্রধানের সাক্ষাৎ হয়, একসাথে তারা বৈঠক করেন, যেখানে ইউনূস নির্বাচনের নিরাপত্তায় সামরিক সহায়তা চান এবং ওয়াকার আশ্বাস দেন যে সেই সহায়তা দেওয়া হবে। কিন্তু সেদিনও নির্বাচনের তারিখ নিয়ে কোনো বাধ্যবাধকতা ওয়াকারের তরফ থেকে আরোপ করা হয়নি। নির্বাচন যদি ফেব্রুয়ারির পরেও আরো পিছিয়ে যায় তাতেও যে তার আপত্তি নেই সেটাও বোঝা যাচ্ছে। এমনকি আল জাজিরার সাংবাদিককে ওই যে বললাম না যে কথাটা, ইউনূস যখন বলেন দেশের অনেকেই চান তার সরকার আরো 50 বছর থাকুক দেশে, এর বিরুদ্ধে অন্তত মজা করেও ওয়াকার একটি কথা বলেননি। তিনি বলতে পারতেন 50 বছর কি তিনি আর বাঁচবেন? যে 50 বছরের কথাটা বললেন এটা মজা করেও বলতে পারতেন, কিন্তু সেটাও বলেননি। সেনা প্রধানের দেওয়া ডিসেম্বরের মেয়াদ শেষ হতে চলল, এখনো নির্বাচনের তারিখ ঘোষণা হয়নি। অর্থাৎ ওয়াকারের ডিসেম্বর ডেডলাইন একেবারে নিশ্চিতভাবেই ব্যর্থ হতে চলেছে। কিন্তু দেশপ্রেমিক ওয়াকার ও তার বাহিনী এখন ইউনূসের সুবোধ বালক। 2 নম্বর আসি মানবিক করিডর নিয়ে। মে 2025 কোনো ব্লাডি করিডর দেয়া হবে না বলে একেবারে যাকে বলে বিশাল হুমকি দিলেন। তারপরও সরকার এ বিষয়ে প্রক্রিয়া কিন্তু চালিয়ে যাচ্ছে। 21 মে 2025 অফিসার্স অ্যাড্রেসে ওয়াকার অত্যন্ত কঠোর ভাষায় বলেন, নো ব্লাডি করিডর বিজনেস। অর্থাৎ আমেরিকার দখলদারির প্ল্যান অনুযায়ী জাতিসংঘ প্রস্তাবিত মিয়ানমারের রাখাইনে মানবিক করিডর বাংলাদেশের ভেতর দিয়ে তৈরির প্রস্তাব বাংলাদেশের সার্বভৌমত্বের হুমকি, এবং শুধু নির্বাচিত সরকারই এমন সিদ্ধান্ত নিতে পারে, অন্তর্বর্তী সরকার নয়। একথা ওয়াকার বলেছিলেন। ওয়াকার বলেছিলেন সেনাবাহিনী এমন কিছু হতে দেবে না যা দেশের সার্বভৌমত্ব স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত করে। কিন্তু সরকার কি করছে? অন্তর্বর্তী সরকারের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমান এবং ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার তৌহিদ হোসেন প্রথমে করিডর নিয়ে জাতিসংঘের সাথে আলোচনায় রাজি ছিলেন। ওয়াকারের প্রকাশ্য বিরোধিতার পর সরকার করিডরের ন্যারেটিভ পাল্টে বলে এটা তো করিডর নয়, এটা হিউম্যানিটেরিয়ান চ্যানেল। অর্থাৎ এইটা মানুষকে সাহায্য করার জন্য একটা রাস্তা। এই ধরনের শব্দ পরিবর্তন, যেটাকে বলে সিমেন্টিক জাগলারি, তাতে কোনো নতুন অর্থ আসে না, প্ল্যান একই থাকে।
ফন্দিটা একই থাকে। বর্তমান পরিস্থিতি করিডোরের কি? এই নভেম্বরে করিডোর প্রজেক্ট বাস্তবায়িত হয়নি, তবে মার্কিন সেনা এসে ঘাঁটি গেড়েছে, যেটা তাদের পরিকল্পনা ছিল। আমেরিকা বা জাতিসংঘ বা বাংলাদেশ সরকার এই প্রস্তাব পুরোপুরি প্রত্যাহার করেছে এমন ঘোষণাও নেই। বিষয়টি একরকম ঝুলে আছে। তবে তলে তলে কাজ যে চলছে সেটা চুক্তির আগেই আমেরিকান সেনার উপস্থিতি বুঝিয়ে দেয়। সেনা নেতৃত্ব পরে কোনো প্রকাশ্য আপডেট দেয়নি, তবে বিষয়টা চোখের আড়ালে সেরে নিতে ওয়াকারের চাপে সরকার কিছুটা পিছু হটেছে এমন একটা ধারণা দেশময় ছড়িয়ে দেয়া হয়েছে, যা আদৌ সত্যি নয়। বরং এই ব্যাপারে সত্যি হলো যে বাংলাদেশে অজ্ঞাত পরিচয় আততায়ীর হাতে, কেউ বলেন এটা কেজিবির লোক, কেউ বলেন ভারতের রয়্যাল লোক, তো যেই করুক না কেন খুনগুলো, এই অজ্ঞাত পরিচয় আততায়ীর হাতে একের পর এক মার্কিন নাগরিকের সন্দেহজনকভাবে নিহত হওয়ার ঘটনা এই প্রক্রিয়াকে আপাতভাবে কিছুটা থমকে দিয়েছে মাত্র, তার বেশি নয়। আসুন চট্টগ্রাম 3 নম্বরের চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরদের হাতে দেওয়ার প্রসঙ্গটি। মে 2025 ওই একই মিটিংয়ে ওয়াকার বলেছিলেন একমাত্র নির্বাচিত সরকারই পারে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে। ওয়াকারের দাবি, মে 2025 ওয়াকার যে বলেছিলেন যে বন্দর অন্যান্য নীতিগত সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার নেবে, অন্তর্বর্তী সরকার নয়। তিনি স্পষ্ট করে বলেন চট্টগ্রাম বন্দর টার্মিনাল ডিপি ওয়ার্ল্ড বা অন্য বিদেশি কোম্পানিকে দেওয়ার মতো দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত জাতীয় নিরাপত্তার সাথে জড়িত, তাই এটা রাজনৈতিক সম্মতি ও নির্বাচিত নেতৃত্বের মাধ্যমে হওয়া উচিত। কিন্তু নভেম্বর 2025 বন্দর চুক্তি নিয়ে বেশ কিছু সই হয়ে গেছে। চুক্তি 17 নভেম্বর 2025 এপিএম টার্মিনালসের সঙ্গে লালদিয়া টার্মিনালের 30 এবং 15 বছরের কনসেশন চুক্তি সই হয়ে গেছে। মেডলগ এসে তার সঙ্গে পানগাঁও টার্মিনালের 22 বছরের চুক্তি সই হয়ে গেছে। ডিসেম্বরে এনসিটিকে ডিপি ওয়ার্ল্ডের কাছে দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত করার লক্ষ্য ঘোষিত। এসব চুক্তি সই হয় হাজার হাজার বন্দর শ্রমিকের ধর্মঘট, রাজনৈতিক দলগুলোর প্রতিবাদ, এবং এইখানে একটা কথা বলতেই হয় যে এই দলগুলোর মধ্যে কে যে আসলে প্রতিবাদ করছে আর কে প্রতিবাদের নামে খেলা করছে সেগুলো আবার একটু দেখার মতো। এবং হাইকোর্টে রিট ফাইল হয়ে গেছে এর বিরুদ্ধে। মূলত নৌ পরিবহন ডিপার্টমেন্টের যিনি সচিব ও সরকারি কর্তৃপক্ষ এই চুক্তিকে অর্থনৈতিক জরুরি প্রয়োজন ও গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বা G2G ও পিপিপি যুক্তি দিয়ে পুশ করে দিচ্ছে। ওয়াকারের প্রতিক্রিয়াটা কি? এই সব যে হচ্ছে, ওয়াকার বা সেনাবাহিনী চুক্তি সইয়ের সময়ে বা তার পর কোনো প্রকাশ্য আপত্তি, বিবৃতি বা ব্যাখ্যা দেননি। আসলে ওয়াকার এবং তার দেশপ্রেমিক বাহিনী তারা ঘুমিয়ে পড়েননি, ঘুমানোর ভান করছেন। আবার সেটাও নয়, দেখুন 20 নভেম্বর ওয়াকার সাহেব ইউনুস সাহেবের সাথে সাক্ষাৎ করলেন। সেখানে ইউনুসকে সেনাবাহিনী পদক দেয়া হলো এবং নির্বাচনের নিরাপত্তায় সেনাবাহিনীর সহায়তা নিয়ে আলোচনা হলো। বন্দর চুক্তি নিয়ে কিন্তু কোনো প্রকাশ্য দ্বিমত বা সতর্কবার্তা ওয়াকার এবং তার সঙ্গে আরো 2 জেনারেল তারা দিলেন না। কেন ওয়াকার এবং তার দলবল নীরব থাকলেন? দেখুন, ইউনুস সরকার ও মার্কিন চাপের সমীকরণ একটা আছে। কিছু বিশ্লেষক বলছেন মে মাসে ওয়াকারের কঠোর বক্তব্য আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশল ও রাখাইন করিডোর পুশের প্রতি সেনাবাহিনীর অস্বস্তি তার প্রকাশ ছিল। অস্বস্তিটা হচ্ছে দর কষাকষির জন্য একটি মত তিনি ছেড়ে দিয়েছিলেন। পরবর্তীতে বোঝাপড়া হয়ে যায়, মার্কিন চাপ আসে এবং ওই যে বললাম ঘুষ, তার সব ঠিকঠাক হয়ে যায়। জাতিসংঘ এবং তারপরে কি হলো, এই যে জাতিসংঘ থেকে যদি বাংলাদেশ সেনাবাহিনীকে ফিরিয়ে দেয়
তাহলে কি হবে না হবে এইসব ভয় টয় এবং কিছুটা আন্ডার দ্য টেবিল হাত চালাচালি হয়েছে, সেইটা ওয়াকারকে পিছু হটতে বাধ্য করলো। ইউএন হাই কমিশনার ফর হিউম্যান রাইটস এর মন্তব্য নিয়ে যে আলোচনা হয়েছে তাতে ধারণা করা হচ্ছে আন্তর্জাতিক চাপ বাংলাদেশ সেনাবাহিনীকে মুখে কুলু পাড়তে বাধ্য করেছে। এর সঙ্গে যোগ করুন শেখ হাসিনার পতনে সেনার বিপুল অবদানে যে ঘুষের খেলা চলেছিল ডিপ স্টেট থেকে, মানে ঘুরিয়ে আমেরিকা থেকে, এবং নতুন সরকার আসার পর অনেকটা তড়িঘড়ি করে ওয়াকারুজ্জামান যে আমেরিকা ছুটেছিলেন, কানাডাতেও গিয়েছিলেন, সেটাই ঘুষের টাকা কোথায় কিভাবে রাখবেন তার গতি করতে। ইউনূস যে এসব জানেন না তা নয়, তিনি ওয়াকারের আগা পাশতলা সব জানেন, আবার ওয়াকারও ইউনূসের আগা পাশতলা সব জানে। ফলে তাদের দুজনের দাম্পত্য জীবন হচ্ছে ম্যারেজ অফ কনভেনিয়েন্স, চোরে চোরে মাস্তুতো ভাই, ঝগড়াঝাটি পাবলিককে বোকা বানাবার জন্যে। ওয়াকার তাই মার্কিন এবং পশ্চিমাদের সাথে সরাসরি সংঘর্ষে আর যেতে চাইছেন না, যাবেনও না, ব্যবস্থা হয়ে গেছে। এইবার দেখুন, এছাড়াও আর একটা কারণও আছে। অভ্যন্তরীণ সামরিক বিভাজন ও ইউনিটি রক্ষার জন্য বেশ কিছু রিপোর্ট ইঙ্গিত করছে, এবং আমরা সবাই জানি যে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে তিনটে প্রধান ক্যাম্প আছে: সংস্কারপন্থী, ইসলামপন্থী এবং মুক্তিযুদ্ধপন্থী, সেকুলার পন্থী। ওয়াকার এই সবার সাথেই একটা মোটামুটি যোগাযোগ রেখে দেন, কিন্তু মূলত তিনি তো জামাতের, তার একটা পুরনো জামাতি অতীত আছে এবং জুলাই আন্দোলনে গুলি চালিয়ে মানুষ মারার অভিযোগ তার বিরুদ্ধে উঠতে পারে এমন একটি ধারণা ছড়িয়ে পড়ায় তিনি আর সরকারি সিদ্ধান্ত বা জামাতি সিদ্ধান্তের বিরোধিতা করতে সাহস পাচ্ছেন না, মুখে কুলুপের এটাও একটা কারণ। এরপরে আর একটা জিনিস আছে, পাকিস্তান থেকে জেনারেল সাইর শামসাদ মির্জা সমেত ঝাঁকে ঝাঁকে আইএসআই কর্তাদের বাংলাদেশ সফর এবং ওয়াকার সমেত সামরিক নেতৃত্বের সাথে তাদের মিটিং হওয়া নিয়ে ধারণা করা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে পাকিস্তান চীন অ্যাক্সিসের অক্ষের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। এমন একটি পরিবেশে ওয়াকার ইউনূস আবার পশ্চিমাদের সঙ্গে খুব ঘনিষ্ঠ, সুতরাং ইউনূসের বিরুদ্ধে অতিরিক্ত কঠোর পদক্ষেপ নিলে বিকল্প অন্য জায়গা থেকে সহায়তা পাবেন না, চীন পাকিস্তান থেকেও পাবেন না, ওই আমেরিকা ওদের কাছ থেকেও পাবেন না, সুতরাং নীরব থাকার তার শর্ত, পছন্দ এটা। এছাড়া একটা ব্যক্তিগত স্বার্থ আছে। ওয়াকারুজ্জামানের অবসর হচ্ছে সেপ্টেম্বর 2025 শেষ বা তার কাছাকাছি, কিন্তু রিপোর্ট অনুযায়ী ইউনূসের সাথে ডিল হয়ে গেছে এবং তার জন্য তার মেয়াদ বাড়ানো হচ্ছে কিংবা হয়েছেও হয়তো ইতিমধ্যে। অবসরের পর তার ইমিউনিটি শেষ হবে এবং তখন তার উপর 2024 সালের আগস্ট গণ আন্দোলনের সেনাবাহিনীর ভূমিকা নিয়ে পলিটিক্যাল ট্রায়াল বা দেশীয় আন্তর্জাতিক তদন্তের ঝুঁকি আছে। তাই ওয়াকার ইউনূসের সঙ্গে সিভিল মিলিটারি কোঅপারেশন বজায় রেখে তার নিজের ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিত করতে চাইছেন। এই ব্যাখ্যা বেশ কিছু রিপোর্টে এসছে। এছাড়া সেনাবাহিনীর প্রতিষ্ঠা কি, আচ্ছা সেনাবাহিনীর ওই যে দেশপ্রেমিক দিয়ে কথা শুনেছিলাম, বলেছিলাম, শুরু করেছিলাম, সেই দেশপ্রেমিকের রেপুটেশনে কি ক্ষতিগ্রস্ত হয়েছে? দেখুন, মে 2025 ওয়াকারের ওই ব্লাডি করিডর এবং নির্বাচিত সরকারি বন্দর ঠিক করবে এইসব বক্তব্য বাংলাদেশের জনমানসে সেনাবাহিনীকে সম্পর্কে একটা উঁচু আশা জাগিয়েছিল। কিন্তু নভেম্বরে যখন বন্দর চুক্তি সই হয়ে গেল, নির্বাচনের তারিখ এখনো অনিশ্চিত এবং ওয়াকারের প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া নেই, তখন বিপুল সংখ্যক মানুষ বলতে শুরু করেছে ওয়াকারের কাছে আর প্রত্যাশার কিছু নেই। বাম গণতান্ত্রিক জোট, বিএনপি, বন্দর ব্যবহারকারী শ্রমিক সংগঠন সবাই সেনাবাহিনীর এই যে পেছনে সরে যাওয়া বা ডাবল স্ট্যান্ডার্ড, সেটা নিয়ে সমালোচনা করছে তীব্রভাবে। বিশ্লেষক ও মিডিয়ার দৃষ্টিতে জেনারেল ওয়াকারকে কি বলা হচ্ছে, bdmilitary.com একটি অনলাইন পোর্টাল, তারা বলেছে, তাদের একটি লেখায় বলছে, জেনারেল ওয়াকার রিট্রিটস
ডক্টর ইউনূস কনসলিডেটস সাপোর্ট। এটা ইঙ্গিত করে মানে ওয়াকার পিছিয়ে এলেন এবং ইউনূস তার ক্ষমতা আরো শক্তিশালী করলেন। এটি ইঙ্গিত করে মেয়ের শক্তিশালী বক্তব্যের পর ওয়াকার কার্যত বেশ কয়েক মাইল পিছু হেঁটে চলে এসেছেন এবং ইউনূস ক্ষমতার কেন্দ্রে থেকে যাচ্ছেন। কিছু বিশ্লেষণ এমনও বলছে ওয়াকার এরশাদের পথ অনুসরণ করছে, অর্থাৎ সেনা প্রধান হয়ে প্রথমে রিফর্ম ও ট্রানজিশনের কথা বলা, কিন্তু আসলে নিজের ক্ষমতা সুরক্ষিত করা এবং তার জন্য সিভিল নেতৃত্বের সঙ্গে আপোষ করা, যেটা এরশাদও করেছিলেন। এবং তৃতীয় যে কাহিনীটা আসছে সেটা হচ্ছে সেনাবাহিনী এখন ইউনূসের হাতের পুতুল হয়ে গেছে। রাজনৈতিক মহলের একাংশ বলছে ওয়াকারের নীরবতা প্রমাণ করে যে সেনাবাহিনী আসলে অন্তর্বর্তী সরকারের অধীনে কাজ করছে, স্বাধীনভাবে সার্বভৌমত্ব রক্ষার ভূমিকা নিতে ব্যর্থ হচ্ছে। এতে প্রশ্ন উঠছে, সেনাবাহিনীকে স্বায়ত্তশাসন হারিয়ে ফেলছে, প্রাতিষ্ঠানিক এবং রাজনৈতিক নেতৃত্বের হাতিয়ারে পরিণত হয়েছে। এইসব কথাগুলো এগুলো আসছে, এগুলো উঠছে। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? বাংলাদেশের গর্বের দেশপ্রেমিক সেনাবাহিনী আসলে বর্তমানে দেশদ্রোহী সেনাবাহিনী এবং সেই সেনাবাহিনীর প্রধান হিসেবে জেনারেল ওয়াকার উজ্জামান ইতিহাসে পরিচিত হবেন বাংলার নয়া মীর জাফর হিসেবে। জাফরকে কেন্দ্র করে সেখানে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে তার বৈঠকের প্রসঙ্গটি বলেছেন, তিনি প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বলেছেন, আর ছবি দিয়েছেন বেশ কিছুগুলো। সেই ছবি থেকে আমরা মানে এটা স্বাভাবিকভাবে সাধারণ সকল মানুষ জানতে পারে যে বিএনপির সাথে নেতৃবৃন্দের সঙ্গে ছবি দেখা যাচ্ছে, জামাতের নেতার সঙ্গে ছবি দেখা যাচ্ছে, তার পরবর্তীতে জাতীয় পার্টির দুই অংশের সঙ্গে ছবি দেখা যাচ্ছে এবং এনসিপির সঙ্গে বৈঠকের ছবি দেখা যাচ্ছে ও প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকের ছবি দেখা যাচ্ছে। এর বাইরে তিনি যেহেতু সরকারিভাবেই ছবিটা প্রকাশ হয়েছিল প্রধান উপদেষ্টার সঙ্গে, সেই ছবিটি তিনি তার সর্বশেষ পোস্টে কিন্তু সঙ্গে দেন নাই এবং এর আগে তিনি প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গেও বৈঠক করেছেন। এখন এই ছবিতে দেখা যাচ্ছে ওনার সফর সঙ্গীর একজন নারী সহ উনি একটি ল্যাপটপের সামনে বসে আছেন, এরকম একটি ছবি আছে। সেখানে আর কোনো কিছু দেখা যাচ্ছে না। আমার কাছে খুব কৌতূহল তৈরি হওয়ার পরে ওনার এই ফেসবুক স্ট্যাটাসের পরে আমি আমার মতো করে সর্বোচ্চ চেষ্টাটা করেছি যে এর মানে কি। কারণ উনি ওনার ফেসবুক স্ট্যাটাসে বলছেন যে উনি বাংলাদেশের প্রায় প্রধান সকল রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন। তো বাংলাদেশের যে কটা রাজনৈতিক দলের ছবি উনি দিয়েছেন এর মধ্যে একটি রাজনৈতিক দল বিশেষ করে যেটির কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ বর্তমানে, বাংলাদেশ আওয়ামী লীগ। আমি কি আবার শুরু থেকে বলবো না যে জায়গাটায় ছিলাম সেখান থেকে? আচ্ছা, তো যেটা হচ্ছে ধরেন যে ওই যে সিঙ্গেল যে ছবিটি, সেই ছবিটি দেখে যে ল্যাপটপের সামনে উনি বসে আছেন, ঘটনাটা কি? তাহলে কি বাংলাদেশ যেই রাজনৈতিক দলটি এখন নিষিদ্ধ আছে তার সঙ্গে উনি বৈঠক করেছেন? আমি আমার যথাসম্ভব চেষ্টা করেছি দিনভর এই খোঁজ খবরগুলি নেওয়ার জন্য। কালকে রাত্রে একটি অসমর্থিত সূত্রে পেলাম, তুলনামূলক কম নির্ভরযোগ্য সূত্রে খবরটা জানলাম যে আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতার নন, উনি এখন আর একজন প্রভাবশালী নেতার সঙ্গে, আমি এই মুহূর্তে নামটি বলছি না, প্রভাবশালী নেতার সঙ্গে ওনার বৈঠক হয়েছে এবং ওনার সঙ্গে ডিনারেও কথা হয়েছে। বাট সেটা মানে আওয়ামী লীগের অফিসিয়াল বক্তব্য হিসাবে ওই আওয়ামী লীগ নেতা বলতে চাননি। তিনি খোলামেলা অনেক আলোচনাই করেছেন, সেটা বলতে চাননি। এবং তখন একটা প্রাথমিক আলোচনা হয়েছিল নাকি এরকম যে আওয়ামী লীগের দায়িত্বশীল কোন নেতার সঙ্গে প্রয়োজনে অনলাইনে বৈঠক হবে। এবং পরবর্তীতে আমি আজকে যেটা কনফার্ম করতে পেরেছি একাধিক সূত্র থেকে, একটি সূত্র না শুধু একাধিক সূত্র থেকে, যে হ্যাঁ শেখ হাসিনার সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, তিনি এর আগে তথ্য প্রযুক্তি উপদেষ্টাও ছিলেন প্রধানমন্ত্রীর, সেটি হচ্ছে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে অনলাইনে কথা হয়েছে, বৈঠক হয়েছে কমনওয়েলথ মহাসচিবের। অর্থাৎ তাহলে এই কমনওয়েলথ মহাসচিব যে বললেন বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক পার্টির সঙ্গে তার
বৈঠক হয়েছে তার একটি প্রামাণ্য মানে প্রমাণ পাওয়া গেল। মানে আমি সব কটা বলছি তাহলে আওয়ামী লীগ কোথায়? আজকে যখন আমি কিছু ওনার ফেসবুক স্ট্যাটাসের ছবিগুলি ধার করে যখন আমি নিজে আমার স্ট্যাটাসে শেয়ার করছিলাম, সেই সময় নানাজন জিজ্ঞেস করছিল যে তাহলে আওয়ামী লীগ কোথায়। তো পরে আমাকে একটুখানি সংক্ষেপে খালি বলতে হয়েছে যে বোধগম্য কারণে সেই ছবিটা নাই, আনুষ্ঠানিক ছবিটা নাই, কিন্তু একটা সিগনিফিকেন্ট ছবি কিন্তু ঠিক উনি দিয়ে রেখেছেন কমনওয়েলথের মহাসচিব, যে একটি ছবিতে উনি ল্যাপটপের সামনে তার এক সহযোগী সহ বসা আছেন। ফলে তিনি কার সঙ্গে কথা বলছেন, কে কি, কিছুই কিন্তু সেখানে দেয়া নাই। ফলে আমার যে সূত্রের মাধ্যমে আমি জানলাম তার একটি প্রামাণিক দলিলও কিন্তু আমি পেয়ে গেলাম শার্লি অর্থাৎ কমনওয়েলথ মহাসচিবের সূত্রে। এখন তাহলে এই বৈঠকে কি হয়েছে? এই বৈঠকের ব্যাপারে, আলোচনার ব্যাপারে উনি খোলামেলা বলেছেন ওনার অবস্থানের কথা। উনি এমনকি উনি প্রধান উপদেষ্টার সঙ্গেও যে আলোচনা হয়েছে, যেহেতু উনি আনুষ্ঠানিকভাবে সেই সময় কোনো ব্রিফিং করেন নাই, তিনি তার স্ট্যাটাসে কিন্তু বলে দিয়েছেন তিনি ন্যায্যতা মানে ন্যায্য নির্বাচন চেয়েছেন, ন্যায় ভিত্তিক সমাজ চেয়েছেন, সমৃদ্ধ বাংলাদেশ চেয়েছেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেছেন প্রধান উপদেষ্টাকে। এই কথা কিন্তু সেপারেটলি উনি উল্লেখ করেছেন। কিন্তু আমরা বাংলাদেশের গণমাধ্যম কর্মীরা লক্ষ্য করলাম প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ওই বৈঠকের যে ব্রিফিংটি দেওয়া হয়েছিল সেখানে কিন্তু অন্তর্ভুক্তিমূলক কথাটি কোথাও নেই তার রেফারেন্সে। সেখানে কিন্তু ন্যায় ভিত্তিক নির্বাচন, খুবই মানে রিমার্কেবল শব্দ, কিন্তু জাস্টিসের কথা বলা হয়েছে, সেটা কিন্তু নাই সেখানে। এই যে এই শব্দগুলো নাই, এবং এই শব্দগুলোর মিনিংটা কি করে তখন, কারণ শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণা হওয়ার পর এই সফর, ফলে কমনওয়েলথভুক্ত দেশ হিসেবে বাংলাদেশ এবং পৃথিবীর অন্যান্য রাষ্ট্র ও যদি খুবই গুরুত্বপূর্ণ। তো এটা তো ধরেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি সর্বশেষ দেখা করেছেন। এর বাইরে খুবই ইন্টারেস্টিং তথ্য হলো সেটি হচ্ছে তিনি কমনওয়েলথ ভুক্ত 7টি দেশের হাই কমিশনারদের সঙ্গে বৈঠক করেছেন, যার মধ্যে যুক্তরাজ্য, কানাডা মতো দেশও কিন্তু রয়েছে, ভারত রয়েছে, শ্রীলঙ্কা রয়েছে, এবং এদের সঙ্গে দলগতভাবে বৈঠকের বাইরেও আলাদা আলাদা বৈঠক করেছেন 3টি রাষ্ট্রের হাই কমিশনারের সঙ্গে। সেটি হচ্ছে যুক্তরাজ্য, কানাডা এবং ভারতের হাই কমিশনারের সঙ্গে। এবং তাদের সঙ্গেও যখন কথা বলেছেন তিনি, আমি বলছি না, শার্লি দাবি করছেন যে ন্যূনতম 5টি হাই কমিশনার তাকে জানিয়েছেন যে অন্তর্ভুক্তি নির্বাচনের কথা, তারাও চান অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হোক। 7টার মধ্যে 5টাই নাকি সরাসরি এই কথা বলেছে। ফলে এই যদি হয়, এই যে এই ওনার এই সফরের ক্ষেত্রে, এবং শার্লি খুব গুরুত্বপূর্ণ যেই কথাটি বলেছেন সেটি হচ্ছে যে কমনওয়েলথভুক্ত রাষ্ট্রসমূহ এই নির্বাচনকে সমর্থন করতে পারবে না, এই নির্বাচনের সহায়তার কথা ভাববে যদি ইনক্লুসিভ ইলেকশন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হয়। ফলে আপনি জেনে আরো জানলে অবাক হবেন যে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে যে বৈঠকটি হয়েছে সেই বৈঠকে নির্বাচন কমিশনার আবুল ফজল সাহেব তিনি সেদিন ব্রিফিং করেছিলেন। তিনি কিন্তু সরাসরি এটা না বললেও ইঙ্গিতে বলেছিলেন যে এই ধরনের একটা আলাপ আলোচনা যে হয়েছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে, এবং সহায়তার জায়গাটাও যে পুরোপুরি স্পষ্ট করেনি। পর্যবেক্ষক পাঠাবে কি পাঠাবে না, পর্যবেক্ষক পাঠালে কবে পাঠাবে, প্রাক নির্বাচনী পর্যবেক্ষক পাঠাবে কিনা, নির্বাচনকালীন পর্যবেক্ষক পাঠাবে কিনা, নির্বাচন পরবর্তী পর্যবেক্ষক থাকবে কিনা। কারণ আপনি জানেন বাংলাদেশের নির্বাচন, যতগুলো নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং ইনক্লুসিভ নির্বাচন হয়েছে, প্রতিটি নির্বাচনে সবচেয়ে বেশি সংখ্যক পর্যবেক্ষক আসতেন কমনওয়েলথের থেকে। এবং সবাই আমরা যারা গণমাধ্যম কর্মী অপেক্ষা করতাম যে কমনওয়েলথের ব্রিফিং এই নির্বাচন নিয়ে কি বলছে। অতীতে এটা আপনারা অভিজ্ঞতা আছে, আমাদের সেই একই অভিজ্ঞতা আছে। ফলে কমনওয়েলথভুক্ত দেশগুলো ইনক্লুসিভ নির্বাচন না হলে সহায়তা করবে না, বা মানে
একদম যদি বলি আমি যে পরোক্ষে এক ধরনের থ্রেটের কথাই কিন্তু দেওয়া হয়েছে, অর্থাৎ এই সরকার এবং নির্বাচন কমিশন কিন্তু একটা বড় সড় চাপের মুখে পড়ল। এখন পৃথিবীতে কমনওয়েলথভুক্ত দেশ কতগুলো এবং আমাদের সঙ্গে মানে কোন কোন রাষ্ট্রের বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, এমনকি ইন্টেরিয়াম সরকারের যারা আছেন তাদেরও কাদের কাদের সঙ্গে ভালো সম্পর্ক আছে, এটা কম বেশি দেশবাসী জানে। ফলে বর্তমান সরকার প্রধান, অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান, তার অনেক নিকট বন্ধুরাও যে এখন এই নির্বাচনকে ঘিরে ঠিক তার চাহিদা মোতাবেক তার পাশে থাকছে না, এটা কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। একই সঙ্গে রায়ের ফলে যে মৃত্যুদণ্ডের রায়টা ঘোষিত হয়েছে, সেই রায়ের ফলে আপনি জানেন কমনওয়েলথভুক্ত দেশগুলোর প্রভাবশালী দেশগুলোতে মৃত্যুদণ্ডের পক্ষে না তার। ফলে অন্য সব বাদ দিলেও এই একটি জায়গাতেও কি ধরনের চাপের মুখে পড়তে পারে এই ইস্যুতে পড়ছে, ইতিমধ্যে তারা তাদের স্টেটমেন্ট দিয়েছে, আর এখানেও কিন্তু সেই ইঙ্গিতের কথাগুলো বলেছেন। এবার আসেন, আপনি আমার যে ফেসবুকে স্ট্যাটাসের কথা বলছিলেন, হ্যাঁ আজকে দুপুর বেলায় আমি খবরটা পাই যে আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনি আজকে দুপুরের পরে সম্ভবত 3টা সাড়ে 3টার দিকে কাতার ওয়েজের একটি ফ্লাইটে দোহা গেছেন এবং তিনি মোস্ট প্রবাবলি, আমি যদি ভুল না করি, 27 তারিখ প্রধান বিচারপতি ফুল কোর্টের একটি সভা ডেকেছেন, মানে বেঞ্চ না, ফুল কোর্টের একটি সভা ডেকেছেন। আর খলিল সাহেব সম্ভবত 28 তারিখ সকালে বাংলাদেশে ফিরে আসবেন। তিনি দোহায় গেছেন একটি বৈঠকে, কিন্তু কি বিষয়ে বৈঠক, কাদের সঙ্গে বৈঠক, এটি এখনো ডিটেল জানি নাই। তবে এর আগে তার দোহায় যেই 2টা সফর হয়েছে, 2টা বৈঠক হয়েছে, পরবর্তীতে আমরা জেনেছি সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন এবং জনশ্রুতি ছিল সেই সময় যে সেই বৈঠকে ভারতেরও গুরুত্বপূর্ণ নীতি নির্ধারকরা সেই বৈঠকে উপস্থিত ছিলেন। এবারও আজকে আমি সেই কারণেই অতীতের সূত্র ধরে খোঁজ নেওয়ার চেষ্টা করলাম। এখনো শোনা যাচ্ছে, আমি আমার সূত্র এখনো কনফার্ম করতে পারে নাই, যে ভারতের এনআইএ এর প্রধান, ন্যাশনাল ইন্টেলিজেন্স অ্যালায়েন্স যেটা ভারতের, সেটার প্রধানও সেই বৈঠকে থাকতে পারেন। এখন ধরেন অজিত ডোভালের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক পরবর্তী প্রায় কাছাকাছি সময়, মানে যখন ওই বৈঠক চলছে তখন অলরেডি কিন্তু কমনওয়েলথ মহাসচিব বাংলাদেশে, সেই তারপরে তার এই ধারাবাহিক এক ধরনের ডোভালের সাথে বৈঠকে ওইখানে কোন মার্কিন কর্মকর্তা ছিলেন ওই বৈঠকে? এইটা আমরা কনফার্ম করতে পারিনি। আমি এরকম একটা কথা সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম, কিন্তু আমি আমার বিভিন্ন সূত্র ওইখানকার সাংবাদিক মহলের দিল্লি এবং পশ্চিমবঙ্গ কেন্দ্রিক মিলিয়ে আমি যথাযথ চেষ্টা করেছিলাম, কিন্তু এইটাকে ঠিক লজিক্যালি পাইনি। কিন্তু ডিফারেন্ট 2 ধরনের বাক্স পেয়েছি, যে আলাদাভাবে বাংলাদেশ হাই কমিশন অফিসে খলিল সাহেবের সঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের দেখা হয়েছে, এইরকম একটি তথ্য পেয়েছি। কিন্তু ওই বৈঠকে উপস্থিত ছিলেন এরকম তথ্য পাইনি। আমাদের যে বাংলাদেশে দিল্লিতে হাই কমিশনার আছেন তার বাসাতে কিন্তু খলিল সাহেব এক রাত্র ছিলেন। সেই রাত্রে উনি একাধিক ব্যক্তির সঙ্গে দেখা করেছেন, তার মধ্যে একজন মার্কিন যুক্তরাষ্ট্রের বাসায় থাকার একটা নাকি টার্গেট ছিল খলিল সাহেব যাতে কোনো ভারতীয় সাংবাদিকের সামনে না পড়েন। হতে পারে, আমি এটা পুরোপুরি জানি না, হতে পারে, হয়তো এরকম কিছু ঘটে থাকতে পারে। প্রত্যেকটা ক্ষেত্রেই তো ধরেন যে সরকার নিজস্ব কিছু পলিসি থাকে, সেই পলিসি অনুযায়ী তো কার্যক্রমগুলি হয়। তো আমি আবার ওই জায়গাটায় আসি। আমি বাড়ি ভাই খুব ছোট মানুষ হিসাবে ধরেন যে এইরকম তত্ত্বাবধায়ক সরকারের টাইমে, আমি তখন আজকের কাগজে কাজ করতাম, ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করি। মানে তত্ত্বাবধায়ক সরকারের আমলে আন্তর্জাতিক চাপগুলো যখন আসে, কূটনৈতিক পর্যায়ে কি ধরনের খেলাধুলা হয়, তখন আমাদের কূটনৈতিক প্রতিবেদক ছিলেন আজকের কাগজে আনিস আলমগীর। উনি যখন ইরাক যুদ্ধ কাভার করতে চলে যান, এরপরে অস্থায়ী ভিত্তিতে আমার দায়িত্ব পড়ে ডিপ্লোম্যাটিক ভিত্তি দেখার। সেই সময় কিন্তু সেই লতিফুর রহমান যখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, আপনি জানেন তখন আফগানিস্তানে আক্রমণের একটি ব্যাপার ছিল এবং বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করার মতো একটা জরুরি প্রয়োজন ছিল, এবং শফি স্বামী তখন পররাষ্ট্র সচিব ছিলেন। তিনি সহ তারা কিভাবে
বাংলাদেশের আকাশ সীমা ব্যবহার করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সকল মানে কনসাস যারা জীবিত পররাষ্ট্র সচিব পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তাদেরকে ডেকে নিয়ে এখন ধরেন বাংলাদেশের যে কোনো কিছুতে আমরা নানা জায়গায় নানা মিডিয়াতে ভারতের বাইরে আন্তর্জাতিকভাবে নানা কিছু দেখতে পাচ্ছি, অনেক কিছু শুনতে পাচ্ছি। এমনকি যেই সমস্ত এলাকায় নানা রকম কথা হচ্ছে, বাংলাদেশের বর্ডার যেই জেলাগুলো আছে সেই জেলাগুলোর সাধারণ মানুষ যারা থাকে একদম বর্ডারের কাছাকাছি, তাদের সঙ্গে কম করে হলো 3-4টি জেলার 3-4টি স্পর্শকাতর স্পটের লোকের সঙ্গে গত এক সপ্তাহ ধরে আমার একাধিকবার কথা হয়েছে। প্রত্যেকের মনে এক অজানা শঙ্কা কাজ করছে, আতঙ্কিত তারা যে কিছু একটা ঘটতে যাচ্ছে। আপনি জানেন বর্ডার এরিয়ায় যারা বাস করে যে কোনো দেশেরই, সেই অঞ্চলের মানুষগুলোর এই পার আর ওই পারের সঙ্গে একটা অদ্ভুত সংযোগ থাকে। তারা নানাবিধ কারণে মানে বৈধ অবৈধ ব্যবসার বাইরেও নানা রকম তথ্য আদান প্রদান, ভালোবাসা, ভালো লাগা, মন্দ লাগা, নানা কিছু আছে। সেই সমস্ত সোর্স কিন্তু আমাদেরকে যেই তথ্য জানাচ্ছে সেটি খুব বাংলাদেশের জন্য, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে, নিরাপত্তার প্রশ্নে খুব সুখকর কোনো খবর নয়। আর এই দিক দিয়ে যে তৎপরতাগুলো লক্ষ্য করছি আমরা কূটনৈতিক মহলে, এবং যেখানে এই সরকারের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের একটা দীর্ঘমেয়াদী সময় অর্থাৎ এই 17 মাসের মধ্যে যদি আপনি আনুষ্ঠানিক বৈঠক বলেন কর্মকর্তা পর্যায়ে, সেই পররাষ্ট্র সচিব শুরুর দিকে বাংলাদেশে আসা ভারতের পররাষ্ট্র সচিবের, এরপরে এই অজিত ডোভালের সঙ্গে নিরাপত্তা উপদেষ্টার যাওয়া বৈঠকে, এবং বৈঠকটা যে শুধু কনক্লেভ মিটিং না, এটা প্রমাণিত হলো কারণ একদিন আগে উনি চলে গেলেন। ফলে এই দীর্ঘ 17 মাস পরে একটা টেনশন টাইমে, ডিপ্লোম্যাটিক পর্যায়ে যদি বলি, একটা ডিপ্লোম্যাটিক্যালি খুব টেনশন টাইমে ওনার যাওয়াটা, এবং যখন শেখ হাসিনার রায় ঘোষিত হয়েছে, যখন আর হিসেব অনুযায়ী আর মাত্র 1 সপ্তাহ আছে, যে 1 থেকে 1.5 সপ্তাহ আছে, আমরা ইন্ডিয়ান এভারেজ যদি 15 দিন আছে, 15 দিনের মধ্যে তফসিল ঘোষণা করতে হবে। যদি নির্ধারিত সময়ে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হয় তাহলে আগামী 15 দিনের মধ্যে তফসিল ঘোষণা করতে হবে। এইরকম একটি টান বাস্তবতার সময়ে এই ধরনের কূটনৈতিক তৎপরতা আন্তর্জাতিক মহলে এই সরকার যে প্রচন্ড চাপে ফেলেছে, এই ব্যাপারে অন্তত একজন গণমাধ্যম কর্মী হিসাবে আমার কোনো সন্দেহ নাই। জানে কি সজীব জয়াসঙ্গ বৈঠকটা 24শে নভেম্বর ওনার সঙ্গে 24শে নভেম্বর, কিন্তু অন্য একজন প্রভাবশালী নেতার সঙ্গে একদম শুরুতে, জাতীয় পার্টির অন্য একজন নেতার সঙ্গে একদম শুরুতে হয়েছে। জাতীয় পার্টির যে দুটো গ্রুপের সাথে বৈঠক হয়েছে, সেই গ্রুপের ওই বৈঠকের সূত্র দুটোই আমাকে নিশ্চিত করেছে। তারা সরাসরি বলেছে আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া দেশের শান্তি তৈরি হবে না। আপনার কাছে কোন তথ্য আছে? তো খুবই ভালো যে এই ব্যাপারে আপনার কাছে কোন তথ্য আছে? না, আমি জাতীয় পার্টির কারোর সঙ্গে এখনো কথা বলি নাই, যদি তারা এই ধরনের কথা বলে থাকে খুবই ভালো। কিন্তু আমাদের খুব ইন্টারেস্টিং লেগেছে যে জাতীয় পার্টির 2 অংশের সঙ্গে কথা বলাটা, এটা খুবই ইন্টারেস্টিং লেগেছে। আমি মানে 2 অংশের সঙ্গে কেন কথা বললেন? জাতীয় পার্টির নেতা কর্মীদের মাঝে মূলধারা হচ্ছে জিএম কাদের, যে দলটাকে নেতৃত্ব দেন, আর আরেকটা যে আনিসুল্লাহ মাহমুদের নেতৃত্বে যে আরেকটা জাতীয় পার্টি তৈরি করা হয়েছে, সেইটা এনসিপি অভিযোগ করেছিল ডিজিএফআই এই অংশটা তৈরি করেছে তাদেরকে বিরুদ্ধ করার জন্য। সেটা এটা হতে পারে, আমি জানি না, আমি একটু খোঁজ খবর নিয়ে আপনাকে ভবিষ্যতে আমি বলতে পারবো। যে মাত্র তো ধরেন যে
কমনওয়েলথ মহাসচিবের এই স্টেটমেন্টটা না দিলে এত ডিটেল তথ্য তো বাংলাদেশের গণমাধ্যম কমিটি আমরা জানতেই পারতাম না, তাই না? এটা তো বাস্তবতা, কারণ সরকার যেখানে চেপে গেছেন অন্যরাও আনুষ্ঠানিকভাবে বলে নাই। তো ফলে মহাসচিবকে নিশ্চয়ই আমাদের গণমাধ্যম কর্মী আমাদেরকে মানে কৃতজ্ঞতা জানাতে হবে যে উনি অন্তত ওনার সামাজিক যোগাযোগ মাধ্যমে কি আলোচনা হয়েছে সেটি মোটামুটি একটা জায়গায় স্পষ্ট করেছেন। তবে আমি যে জায়গাটায় আপনাকে বলছিলাম যে আমি খুবই অপেক্ষায় আছি যে দোহা বৈঠক আসলে কি হচ্ছে, কারণ আপনার নিশ্চয়ই মনে আছে 111 আমলেও আওয়ামী লীগ যে আবার নির্বাচনে আসবে কিনা, শেখ হাসিনা দেশে ফিরবেন কিনা, কিংবা খালেদা জিয়া নির্বাচনে আসবেন কিনা, তারেক জিয়া দেশের বাইরে চলে যাবেন কিনা, এই সমস্ত আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু দেশের মাটি ছিল না, কেন্দ্রবিন্দু ছিল এই দোহা। সুতরাং বাংলাদেশের রাজনীতি গতি প্রকৃতিতে ধরেন যে বাংলাদেশের সাধারণ মানুষ তাদের অধিকার আদায়ের লক্ষ্যে বারংবারই রাজপথে আন্দোলন করে, সংগ্রাম করে, না জীবন দেয়, আন্দোলন সংগ্রাম করে, কিন্তু এই জীবন দেওয়া আন্দোলন সংগ্রাম করার পরেও ফলাফলটা কিন্তু রাজনৈতিক গতি প্রবাহ কিন্তু চেঞ্জ হয় মূলত পরবর্তী একটি হচ্ছে সামরিক তন্ত্র, আরেকটি হচ্ছে আন্তর্জাতিক কূটনৈতিক চাপ বা সমঝোতা। ফলে বাংলাদেশে এখন মানে অর্থাৎ শেখ হাসিনার রিজমের পরিবর্তনের ক্ষেত্রে আমরা এই দুটো সেক্টরকেই দেখেছিলাম, যে ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসানোর ক্ষেত্রে বিহাইন্ড যেই সময় আন্দোলন সংগ্রামগুলি হতো, এই যে এই আমাদের এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েও শেখ হাসিনার রিজিম চেঞ্জের ক্ষেত্রেও সামরিক বাহিনীর বা সামরিক তন্ত্রের একটি বড় ভূমিকা ছিল, আন্তর্জাতিক চাপ বা কূটনৈতিক মহলের একটি অংশগ্রহণ ছিল। আজকে যে বাস্তবতা দাঁড়িয়েছে এই 15 মাস পরে এসে বাংলাদেশের রাজনৈতিক গতি প্রকৃতিতে, সেখানেও কিন্তু আমরা টের পাচ্ছি। আজকে একটি অংশ আপনার কাছে আমি বললাম, আরেকটি জায়গা আপনার দর্শকদের স্বার্থে শুধু এতটুকু বলে রাখি, অন্য যে আরেকটি জায়গা রয়েছে যারা এই শেখ হাসিনা সরকার পরিবর্তন এবং ইউনূসকে বসানোর ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছিল, দেশের মাটির যে অংশটি সামরিক বাহিনীর যে অংশটুকু, সেখানেও কিন্তু খুব সুখকর পরিস্থিতি নেই। শুধু আজ এতটুকু বললাম, পরিস্থিতি ম্যাচিউরড হলে জনগণের কাছে দেওয়ার মতো তথ্য, প্রকাশ্যে বলার মতো তথ্য আসলে নিশ্চয়ই আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানানোর চেষ্টা করবো। আজকে এই পর্যন্ত শেষ করতে চাই। এটাই